গল্পের শিরোনাম ভয়ঙ্কর এক রাত্রি। গাড়ি থেকে যখন এই স্টেশনে নামি রাত তখন ঠিক 1টা। যাত্রীদের স্টেশনে নামিয়ে দিয়ে রেলগাড়িটি আবার চলতে লাগলো। সঙ্গে থাকা ব্যাগটা কাঁধে ঝুলিয়ে স্টেশন মাস্টার রুমের দিকে গেলাম। ভিতরে ঢুকতে দেখি সেখানে একজন লোক বসে আছে। উনি হয়তো স্টেশন মাস্টার। তাকে গিয়ে জিজ্ঞেস করলাম, এখান থেকে রসুলপুর কত দূর? তিনি উত্তরে দিলেন, এখান থেকে রসুলপুর প্রায় 6 কিলোমিটারের রাস্তা, কিন্তু এত রাতে এখান থেকে রসুলপুর যাওয়ার কোনো ভ্যান পাওয়া যাবে না, তাই রাতটা কষ্ট করে এখানেই কাটাতে পারো। তার সাথে কথা শেষ করে ওই রুম থেকে বের হয়ে গেলাম। বাইরে এসে দেখি চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা, কোনো মানুষজন নেই। পাশে যাত্রীদের ওয়েটিং রুম। সেখানে গিয়ে একটি চেয়ারে বসলাম। তারপরে চিন্তা করলাম কোনো মতে আজ রাতটা এখানে কাটিয়ে কাল সকালের দিকে রসুলপুরের উদ্দেশ্যে রওনা দেব। দেয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 1:30 বেজে গেছে। চোখে একটু একটু ঘুম ভাব, তাই চোখ বন্ধ করে বসে রইলাম। হঠাৎ এমন সময় একজন লোক এসে উপস্থিত। এসে বলে, স্যার কই যাইবেন? রসুলপুর। আমি উত্তর দিলাম, রসুলপুর যাব। কিন্তু তুমি কে? লোকটি উত্তর দিল, আমার নাম মতি, এই এলাকায় ভ্যান গাড়ি চালাই। আমি বললাম, ও তাই নাকি? আচ্ছা, তুমি কি রসুলপুর যাবে? এরপর ভ্যান চালক বলল, জামু স্যার, চলেন। মনে মনে চিন্তা করলাম, কষ্ট করে স্টেশনে রাত কাটার চেয়ে গন্তব্যে চলে যাওয়াই ভালো। তাই ব্যাগটা হাতে নিয়ে বলি, চলো মতি। হাঁটতে হাঁটতে মতির ভ্যান গাড়ির সামনে গেলাম। সেখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকে ভ্যানের উপর বসে আছে। লোকটি সমস্ত শরীর চাদর দিয়ে ঢেকে রেখেছে। চেহারাটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না। আমি কোনো কথা না বলে লোকটার পাশে গিয়ে বসলাম। তারপরে মতি ভ্যান গাড়ি চালাতে শুরু করে। কিছু দূরে আসার পরে আমরা একটি মাটির রাস্তায় উঠলাম। সেই রাস্তার দুই পাশে ছিল বিস্তৃত ধান ক্ষেত। যত দূরে চোখ যায় শুধু হলুদ পাকা ধানের হাসি। মাঝে মাঝে রাস্তার দুই পাশে হালকা কিছু গাছ দেখা যাচ্ছে। আর খরা মৌসুমে চাষাবাদের জন্য একপাশে একটি খাল খনন করা আছে। আকাশে হালকা চাঁদের আলো, তারপরে চারপাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। আশেপাশে কোনো জনবসতি নেই, তাই চারদিকে শুধু ঝিঝি পোকার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। মাঝে মাঝে দূর থেকে একটি খেক শেয়ালের ডাক কানে ভেসে আসছে। কার্তিক মাসের শেষের দিকে, তাই হালকা একটু শীত পড়েছে। মাঝে মাঝে হিমেল হাওয়া শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে, তাই ব্যাগ থেকে জ্যাকেট নিয়ে গায়ে জড়িয়ে নিলাম। একটু পরে মতি জিজ্ঞেস করে, স্যার রসুলপুর আপনার কে থাকে? রসুলপুর আমার এক বন্ধু বাড়ি। কিছুদিন পরে তার বড় ভাইয়ের বিয়ে, তাই যাচ্ছি। ও আচ্ছা। মাঝপথে আসার পরে মতি বলে, স্যার আপনারা বসেন, আমি একটু আসি। বুঝতে পারলাম মতিন প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছে। মতি পিছনের দিকে একটু দূরে গিয়ে রাস্তার থেকে নিচে নেমে গেল। তাকে আর দেখা যাচ্ছে না। অনেকক্ষণ বসে থেকে আমার কোমরে ব্যথা হয়ে গেছে, তাই ভ্যান গাড়ি থেকে নেমে রাস্তার মধ্যে হাঁটাচলা করতে লাগলাম। অনেক সময় হয়ে গেছে, কিন্তু মতি এখনও ফিরে আসছে না। আমি তখন তার নাম ধরে ডাকতে শুরু করলাম, কিন্তু উত্তর পেলাম না। আমার মাঝে কেমন একটা টেনশন কাজ করছে, কিন্তু আমার পাশে বসা লোকটি কোনো সাড়া শব্দ নেই, চুপচাপ বসে আছে। ব্যাগ থেকে তখন টর্চ লাইটটা নিয়ে আস্তে আস্তে ওই দিকে গেলাম যেখানে মতিন গিয়েছে, কিন্তু সেখানে গিয়ে কিছুই দেখতে পেলাম না। আস্তে আস্তে আরও একটু সামনে গেলাম। হঠাৎ লক্ষ্য করলাম খালের পাশে কার যেন লাশ পড়ে আছে। কাছে গিয়ে দেখি এটি মতিনের লাশ। কে যেন তাকে গলা কেটে হত্যা করেছে, আর তার রক্ত গড়িয়ে খালের জলে মিশে সেটিও লাল হয়ে গেছে। এমন সময় লক্ষ্য করলাম ধান ক্ষেতের মাঝখান থেকে কিছু একটার শব্দ হচ্ছে। এক সময় শব্দের তীব্রতা বাড়তে থাকে।
বুঝতে পারলাম ধান ক্ষেতের ভেতর দিয়ে কিছু একটা এদিকে আসছে। ভয়ে তখন দৌড় দিয়ে ভ্যান গাড়ির সামনে চলে আসি, কিন্তু এখানে এসে দেখি চাদর গায়ে দেওয়া সেই লোকটা নেই। আমি চারপাশ ভালো করে দেখলাম, কিন্তু কোথাও লোকটিকে দেখতে পেলাম না। হঠাৎ লক্ষ্য করলাম দূর থেকে কতগুলো কুকুর শব্দ করতে করতে এদিকে ছুটে আসছে। কুকুরগুলোকে দেখে আমি দ্রুত ভ্যানের উপর উঠে পড়লাম। কুকুরগুলো ভ্যান গাড়ির সামনে এসে কান্নার সুরে ডাকতে শুরু করে। মনে হচ্ছে কুকুরগুলো কিছু একটা দেখে ভয় পেয়েছে, তাই ওই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এমন সময় খেয়াল করলাম ওই দিকে নিচ থেকে কেউ একজন রাস্তার উপরে উঠেছে। হাতে থাকা টর্চ লাইটটি সেই দিকে ধরলাম। দেখি রাস্তার উপর এক মধ্যবয়সী মানুষ দাঁড়িয়ে আছে। মুখে আর পোশাকে রক্তমাখা দাগ, চোখ যেন ঝলঝল করছে, আর এক দৃষ্টিতে এদিকে তাকিয়ে আছে। লোকটিকে দেখে কুকুরগুলো ভয়ে সামনের দিকে দৌড় দিল। আমি তখন কি করব বুঝে উঠতে পারলাম না। চিন্তা করলাম ভাগ্যে যা থাকে থাকুক, ব্যাগটা নিয়ে সামনের দিকে দিলাম দৌড়। তাই ব্যাগটি হাতে নিয়ে দিলাম একটা দৌড়। কিছু দূর আসার পরে খেয়াল করলাম সামনে দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে। দ্রুত তার কাছে গেলাম। কাছে গিয়ে দেখি এটি ভ্যানের সেই চাদর গায়ে দেয়া লোকটি। তাকে দেখে মনে কিছুটা সাহস পেলাম। লোকটিকে বললাম, ভাই আপনি হেঁটে চলে আসলেন, ওইদিকে যে মতি ড্রাইভারকে কে যেন খুন করেছে। লোকটি গম্ভীর গলায় উত্তর দিল, তাই নাকি? এই প্রথম আমি লোকটির গলার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু আওয়াজটি আমার কাছে অতি পরিচিত মনে হচ্ছে। মনের মাঝে কেমন একটা খটকা লাগে। তাই লোকটিকে বলি, ভাই আপনি চাদর দিয়ে এভাবে মুখ ঢেকে রেখেছেন কেন? আপনি কি আপনার চেহারাটা দেখাবেন? আমার কথা শেষ হওয়ার পরে লোকটি তার মুখ থেকে চাদর সরালেন। চেহারাটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? একটু আগে মারা যাওয়া মানুষটি জিন্দা হলো কিভাবে? আমার মুখ থেকে তখন আর কোনো কথা বের হচ্ছিল না। এক সময় মনে হচ্ছে শরীর দুর্বল হয়ে আসছে আর আমি জ্ঞান হারাতে যাচ্ছি। তারপরে আর কিছু মনে নেই। হুঁশ আসার পরে দেখি আমার বন্ধুসহ তার পরিবারের লোকজন আমার চারপাশে বসে আছে, আর কে যেন আমার মাথায় পানি ঢালছে। এভাবে টানা 3 দিন আমি জ্বরে বিছানায় পড়েছিলাম। প্রচণ্ড জ্বর ছিল শরীরে। এরপরে আমার বন্ধু জানায় আমি যাব ওখানে, সেটা আমার বন্ধু আগে থেকেই জানতো। তাই আমাকে এগিয়ে আনার জন্য সে যখন স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে যায়, তখন রাস্তায় আমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তখনই মূলত ওনারা আমাকে ধরে বাসায় নিয়ে আসে। এরপরে আমার বন্ধু আমাকে আরও জানায় ওই মতিন মিয়া ওই এলাকারই একজন ভ্যান চালক ছিল। একদিন রাতের বেলায় তার সাথে কী ঘটেছিল কেউ বলতে পারে না, তবে সকালবেলা ওই ভ্যান চালকের লাশ পুকুরে বেশি থাকতে দেখা গেছে। এরপর থেকে নাকি ভ্যান চালক মতিন মিয়াকে প্রায় অনেকেই দেখতে পেয়েছে। এর পরের ঘটনাটি প্লানচেটের ঘটনা। সুমনের মায়ের আত্মাকে যে রাতে হাজির করেছিলাম, সেই রাতের মতো ভয়াবহ রাত আমার জীবনে দ্বিতীয়টি আসেনি। এখনও সেই কথা মনে হলে গা শিউরে ওঠে। এই এখনই লোমগুলো খাড়া হয়ে উঠেছে। আপনাদের যদি দেখাতে পারতাম তবে দেখতেন। না থাক, আজ সেই গল্পটা করব না। গল্পটা শোনার পর আপনার রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। আর সত্যি বলতে কি, আমারও কেমন কেমন যেন লাগছে। ইচ্ছেই হচ্ছে না সে কথাগুলো আবার মনে করি। আবার গল্পটা শেষ না করে উঠতেও ইচ্ছে করছে না। যত ভয়ঙ্করই হোক না কেন, আমার মতো তো সবাই এত ভীতু না। তাহলে শুরু করি। 13 জুন 2009 সাল। তারিখটা আমার স্পষ্ট মনে আছে, আর বার সম্ভবত সেদিন শনিবার ছিল। শনি ও মঙ্গলবার আত্মাদের হাজির করার মোক্ষম দিন। বিশেষ করে এই 2 দিন এরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। সুযোগ পেলেই লোকজনকে ভয় দেখায় কিংবা বড় কোনো অঘটন ঘটায়।
ছোটবেলা থেকেই আমার দাদির করা নিষেধ ছিল শনিবার আর মঙ্গলবারে যেন বেশি রাত বাইরে না থাকি। তাছাড়া আমার বাড়ির প্রায়ই পাশেই ছিল কবিরাজ মালু জ্যাঠার বাড়ি। তিনিও বারবার নিষেধ করতেন। আর নিষেধ করার বড় কারণ ছিল আমার ভূতুড়ে রাশি। আপনি বিশ্বাস করবেন কি না জানি না, কিন্তু ভূতুড়ে রাশির লোকই থাকে আলাদা। হয়তো একই সাথে দুজন রাতের বেলায় হাঁটছেন, আপনি অনেক কিছুই দেখছেন, কিন্তু আপনার সঙ্গী কিছুই দেখতে পাচ্ছে না, এমনও হয়। আর নিজেও এই ভূতুড়ে রাশির হওয়ায় এইসব আজে বাজে নানা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বহুবার। আর তাই বাড়ি থেকে কঠিন নির্দেশ ছিল, ইলিশ মাছ, কই কিংবা পুঁটি মাছ এগুলো দিয়ে ভাত খেয়ে যেন ভর দুপুরে বাহিরে না যাই, অথবা তেলে পিঠা খেয়ে পানি না খেয়ে বাহিরে বের হওয়া ছিল অসম্ভব। এত কড়াকড়ির পরেও কখনো কখনো সেগুলো মিস্টেক হয়ে যেত। যাই হোক, সেই 13 জুন শনিবার ছিল এমনই একটা ভয়ঙ্কর রাত। ভয়ঙ্কর মানে শুধু ভয়ঙ্কর নয়, এ এক বিভীষিকাময় কালো রাত। ঠিক সেদিন থেকে 1 বছর আগে সুমনের মা সুমনের বাপের উপর রাগ করে বিষ খেয়ে মরেছিল। সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, আর সারা রাত বাড়ি আসে নাই। পরের দিন নুরুল পুকুরের পাশের এক জমিতে পড়েছিল মহিলার নীল হয়ে যাওয়া লাশ। আর সেদিন থেকে ঠিক 29 দিন পর প্রিয়াঙ্কার মা নাকি একবার সুমনের মাকে পুকুর পাড় দিয়ে হেঁটে যেতে দেখেছিল। যাই হোক, সুমনের মা বিষ খেয়ে মারা যাবার 33 দিনের দিন সুমনের বাবা নতুন একটা বিয়ে করে বউ নিয়ে এলো। কিন্তু সেই নতুন বউ যে সংসারের শান্তির কাল হয়ে যাবে তা সুমনের বাপ ভাবতেও পারেনি। প্রথম কয়েকদিন ভালোই চলল, তারপর শুরু হলো নতুন বউয়ের আসল চেহারা প্রদর্শন। ছোট্ট সুমনটা তখন কেবল 6-7 বছরের, কিন্তু ওই ছোট্ট বাচ্চা ছেলেটার সাথে সৎ মা নানাভাবে অত্যাচার করা শুরু করলো। সৎ মায়ের আচরণে ক্ষুব্ধ সুমন অভিমান করে বাড়ির বাইরে তাল গাছগুলোর নিচে গিয়ে বসে থাকতো। আর তেমনি একদিন ভর দুপুরের বেলায় সুমন তাল গাছের নিচে বসে আছে। এমন সময় পশ্চিমের বাগানটার কাছ দিয়ে ওর আপন মাকে আসতে দেখল। মাকে দেখে আনন্দ আটখান সুমন কিছু দূর দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে সৎমা আর বাবার বিরুদ্ধে হাজারো অভিযোগ একে একে তুলে ধরল। কিভাবে তার নতুন মা তার সাথে খারাপ ব্যবহার করে, কিভাবে বাবা আর আদর করে না, সব কথা। ছোট্ট সুমনের কথা শুনে ওর হারিয়ে যাওয়া মা নাকি কেঁদে ফেললো, আর সুমনকে বলেছিল, যা বাপ বাড়ি যা, আমি একটু পরে আসতেছি। মহাখুশি সুমন দৌড়ে বাড়িতে এসে সবাইকে ডেকে ডেকে মায়ের সাথে দেখা হওয়ার কথা বলল, কিন্তু কেউই ওর কথায় কর্ণপাত করল না। আমার কাছে এসে আমাকে ঝাপটে ধরে বলল, ও কাকা, আমি না মাকে দেখেছি। আমি ওকে কাছে বসিয়ে খুঁটে খুঁটে সব জিজ্ঞাসা করলাম, কি দেখেছি, কিভাবে দেখেছে, আর কি কথা হয়েছে, সব কিছু। 7 বছরের ছোট্ট সুমন গট করে সব কথা বলে গেল। আমি ওর কথা পুরোপুরি বিশ্বাস না করলেও একেবারে উড়িয়ে দিলাম না, এমনকি ছোট্ট সুমনকেও কিছু বললাম না। থাক না, বেচারা মায়ের ফিরে আসার সান্ত্বনা নিয়ে তাও যদি একটু ভালো থাকে। সেদিন সন্ধ্যা থেকে শুরু হয়েছিল উৎপাত। সুমনের নতুন মা যেখানেই যান সেখানেই ভয় দেখাতো, এমনকি একবার তো কাঁচা পায়খানার মধ্যে উপর করে পুঁতে ফেলতেও চেয়েছিল। ভাগ্যিস সেদিন হুজুরের বউ পায়খানা ভাঙার শব্দে এগিয়ে এসেছিল, তা না হলে সেদিন সৎমায়ের কেল্লা ফতে। তারপর থেকে সৎমা একা একা টিউবওয়েল পাড়েও যেত না। কিন্তু কদিন আর এভাবে থাকা যায়? ভয়ে মহিলাটা বাপের বাড়ি গেল কয়েকদিনের জন্য, আর সেই কয়েকদিন আর কেউই কিছু দেখল না। সুমনের সৎমা কবিরাজের কাছ থেকে তেল, মাদুলি, পানি পড়া প্রভৃতি নিয়ে কয়েকদিন পর
আবার এই বাড়ি ফিরে আসলো আর কবিরাজের উপর দূর ভরসায় সব কিছুকে তুচ্ছ জ্ঞান করা শুরু করলো। কিন্তু কথায় আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। একদিন এই পাখনা যুক্ত মহিলারও শেষ দিন চলে এলো। সুমনের সৎমা এই বাড়িতে এলেও প্রায় মাসখানেক আর কিছুই দেখলেন না। ভাবলেন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু 1 মাস পর থেকে শুরু হলো নতুন উপদ্রব। রাত বিরাতের হঠাৎ করে ঘরের বাইরে গরুর হেঁটে চলার শব্দ পাওয়া গেল। কখনো খুব কাছ থেকে কেউ যেন ফিসফিস করে কিছু বলছে এমন শোনা যেত। মনে হতো এই জানালার উপাশে দাঁড়িয়ে দুজন মানুষ নিজেদের মধ্যে আলাপ করছে। এমনকি সুমনের সৎমা 2-1 দিন সেই কথা শোনার চেষ্টা করল না, তাও না। জানালার সাথে কান পেতে থাকলো, কিন্তু কিছু বুঝতে পারল না, বরং ফিসফিসানি শব্দ শোনা যেতে শুধু। এভাবে চলতে চলতে একদিন ঝড় বাতাস ছাড়াই সৎমায়ের গায়ের উপর আম গাছের ডাল ভেঙে পড়তে পড়তে বেঁচে গেল। তারপর একদিন দুপুরবেলায় হঠাৎ করে বাড়ির পাশের আম গাছটা কেউ একজন যেন জোরে জোরে ঝাঁকাতে শুরু করলো। সে কি এই ঝাঁকি না সেই ঝাঁকি, না দেখলে কেউ বিশ্বাস করবেন না। যাই হোক, এত কিছু 1 বছর ধরে চলতে থাকলো। একদিন বিকেলে সুমন এলো আমার কাছে, এসে বলল, ও কাকা কাকা, মা তো আর আসলো না। আমি ওকে কোনো উত্তর দিতে পারলাম না, শুধু বললাম, দূর বেটা, এত ভাবতেছিস কেন, মা আসবে নে। বাচ্চারা সুমন যেন একটু আশা খুঁজে পেল। ওর চোখ মুখ চকচক করে উঠল। তারপর বউ দৌড় দিয়ে বাড়িতে। সুমন চলে যেতেই আমার একটা চিন্তা মাথায় এলো। আচ্ছা, সুমনের মা কি চায়, কেন এমন করছে? আমি জানি এর উত্তর একমাত্র সুমনের মাই দিতে পারে। মাথার মধ্যে দুষ্ট বুদ্ধি চলে এলো। প্ল্যান চেট করবো বলে স্থির করলাম, কিন্তু কিভাবে? এর আগে একটা কথা বলে রাখি, আমি যখন এসিসিতে পড়তাম তখন আমার এক বন্ধু সুজন কবিরাজি শিখত। ও আমাকে কয়েকটা কবিরাজির বইও দিয়েছিল, আর সেই বইয়ের নিয়ম অনুযায়ী সে বয়সে কিছু আমলও করেছি। শ্মশান থেকে পয়সা, হার এসব সংগ্রহ করেছিলাম অনেক আগেই, কিন্তু তার ব্যবহার করার সাহস কখনো হয়ে ওঠেনি। আর আমার মা একদিন সেই সব কবিরাজির বই ডায়েরি খুঁজে পেয়ে নিষ্ঠুরভাবে পুড়িয়ে দিয়েছিল। আর তা পুড়িয়েছে আমার ভালোর জন্যই। সেই পুরানোর হাত থেকে 2-1টা বই রক্ষা পায়। তেমনি একটা বই নিয়ে আমি আবার পড়া শুরু করলাম। খুব মনোযোগ সহকারে পড়ে পড়ে করণীয় কাজগুলো লিখে রাখলাম। প্ল্যান চেক করতে অন্তত আরও 2 জনকে দরকার, যারা আমাকে শক্তি দিতে পারবে। অনেক ভেবেচিন্তে আমার বাল্যবন্ধু শফিকুল আর জাকিরকে সব কিছু খুলে বললাম। ওরা রাজি হয়ে গেল। তারপর কিছু আনুষঙ্গিক প্রয়োজনীয় জিনিস, যেমন সুয়াশের আতপ চাল, আগরবাতি, শ্মশানের 2.25 টাকা, মরা মানুষের বিছানার চাদরের টুকরা, সুমনের মায়ের কাপড়ের টুকরা ইত্যাদি খুব গোপনে সংগ্রহ করলাম। তারপর এলো কাঙ্ক্ষিত রাত। 13 জুন 2009 শনিবার। ঘুটঘুটে কালো এক রাত। আমরা কজন রাত 12টা নাগাদ জাকিরের ঘরে বসলাম। জাকিরের বাড়িতে সেদিন কেউ ছিল না। সবাই পাক পবিত্র হয়ে মাটিতে প্ল্যান চেট ছক আঁকলাম। তারপর বইয়ের নির্দেশনা অনুযায়ী যা যা করতে হবে সবই করলাম। রাত 1টা নাগাদ 3 জন মুখোমুখি বসে আছি। আমি প্ল্যান চেটের জন্য কালীযষ্টি মন্ত্র জপ করলাম। তারপর আত্মামাং মন্ত্র জপ করতে করতে নাকে তীব্র ঝাঁঝালো এক গন্ধ পেলাম। তারপর সারা ঘর যেন কাঁপতে থাকলো। আমি আগেই ওদের বলেছিলাম যেন কেউ ভয় না পায়, ভয় পেলে নির্ঘাত মৃত্যু। কিন্তু তারপরেও আমারই ভয় ভয় লাগতে শুরু করছিল। নিজের দুর্বলতা টের পেলাম। সঙ্গে সঙ্গে জাকিরের হাত
জোর করে ধরলাম। আমার অন্য হাত শ্মশানের হাড়টার উপর। আমি জানি যতক্ষণ আমি দুর্বল না হব ততক্ষণ আমার কিছুই হবে না। একটা জোরে করে নিঃশ্বাস নিয়ে চোখ খুললাম। চোখ খুলতেই একটা ভয়ানক দৃশ্য দেখতে পেলাম। একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আমাদের থেকে একটু দূরে। আমি বললাম, কে? ছায়ামূর্তিটি হাসতে হাসতে বলল, কিরে, আমাকে চিনতে পারিস নাই? আমি তোর ভাবি। আমাকে ডাকতেই তো এইসব করা, তাই না? এই বলে অট্টহাসি হাসলো। আমি বললাম, হ্যাঁ। সুমনের মা বলল, আমি অনেক সুযোগ খুঁজেছিলাম তোর সাথে দেখা করার কিন্তু সুযোগ পাই নাই, আজ পেলাম। আমি বললাম, ভাবি, আসলে তুমি এমন করলা কেন? আর এখনই বা এমন করতেছো কেন? এবার সুমনের মা একটু গর্জন করে উঠে বলল, কেন তুই জানিস না আমি এমন করেছিলাম আর কেন করতেছি? সুমনের বাপ ওই মহিলার জন্য আমার গায়ে হাত তুলেছিল, তাই রাগ করে আমি বিষ খেলাম। আর ওই মহিলা আমি মরতে না মরতেই আমার ঘরে ঢুকেছে। আমার ছোট্ট পোলাটাকে সাথে কি খারাপ ব্যবহারই না করতেছে। আমার পোলাটা আমার জন্য কাঁদে। আমি কিছুতেই ওই মহিলাকে থাকতে দেব না, এমনকি কোনো মহিলাকেই না। দুর্কণ্ঠে সুমনের মা কথাটা বলল। রাগে তার কণ্ঠ থেকে সাপের মতো ফুসফুস শব্দ হচ্ছে। আমি কিছু একটা বলতে যাব, অমনি সুমনের মা বলল, তুই আর এসব করিস না, তোর এসব কিছুই না। আমি এমনি তোর সাথে দেখা করতে এসেছিলাম একটা সংবাদ দিতে। আমি তখন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কিসের সংবাদ? সুমনের মা এবার ফুফাতে ফুফাতে বলল, আমি আমার ঘরে কাউকে থাকতে দেব না, এমনকি দুনিয়াতেও না। ওই মহিলার সময় শেষ হয়ে গেছে। আমি ওকে পানির মধ্যে চুবিয়ে আসছি। এই বলে অট্টহাসি হাসলো। আর এসব করিস না কখনো। এই কথা শোনার পর আমি তো অবাক হয়ে গেলাম। কি বলে এসব? সত্যিই নাকি? ঘর আবার কাঁপতে শুরু করলো। তারপর আর কিছুই নেই। জাকির আর শফিকুল তো ভয়ে চুপসে আছে। শফিকুল কি যেন বলতে চেয়েও বলতে পারল না। সুমনদের বাড়ি থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। কি যেন হয়েছে সেখানে। কান খাড়া করে শোনার চেষ্টা করলাম। যা শুনতে পেলাম তারপর তিনজনই পরস্পরের মুখের দিকে তাকিয়ে চুপসে গেলাম। ঘটনার আকস্মিকতার এত দ্রুত সব কিছু ঘটে গেল ভাবতেই পারছিলাম না তখনও। এই মেয়েটা দেখার পরও যখন কালামের পছন্দ হইল না, তখন সবাই ধরে নিল এই জীবনে কালামের আর বিয়াই হইব না। গ্রামের সবাই কালামকে একটু একটু টিপ্পনিও কাটে, কিন্তু একদিন হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে কালাম বিয়ে করে ফেলল। যেমন তেমন মেয়ে নয়, এক অপরূপ সুন্দরী। গ্রামে কালামের বউ নিয়ে ব্যাপক আলোচনা। কালামের বউয়ের আবার অনেক গুণ আছে, যেমন শ্বশুর শাশুড়ির যত্ন, ভালো রান্নাবান্না, স্বামী সেবা, আরও কত কি। বউ নিয়া কালামের 2 দিন সুখী কাটছিল। এর মাঝে একদিন সকালে খবর বের হলো, জমিরের ষাঁড় গরু 2টার ঘাড় ভাঙ্গা অবস্থায় গোয়ালের ঘরে পড়ে আছে। গ্রামের সব লোক জমিরের বাড়িতে হাজির। কেউ কেউ বলতে লাগলো ভূতে এসে ঘাড় ভেঙে দিয়ে গেছে। কেউ বা বলতে লাগলো এটা রাক্ষসের ঘটনা, রাক্ষস এই কাজ করেছে, রাক্ষস এসে ঘাড় ভেঙে রক্ত চুষে খেয়ে গেছে। কেউ কেউ ঘটনাটাকে পাত্তা না দিয়ে বলছে ষাঁড়ে ষাঁড়ে লড়াই করে মারা গেছে। তাদের যুক্তিও ছিল 2টি ষাঁড়ের শিং ভাঙা। কিন্তু পরের দিন যখন একইভাবে ফিরোজ চাচার গরুও মরে গেল, তখন সবার ভিতর একটা অজানা আশঙ্কা সৃষ্টি হলো। গ্রামের মুসল্লিরা মসজিদে মসজিদে দোয়া এবং হিন্দুরা মন্দিরে পূজা শুরু করলো। কিন্তু সব কিছু অসার প্রমাণ করে এবার সুবলের একমাত্র সম্বল গাই বাছুরেও একই অবস্থা। সুবলের আহাজারিতে গ্রামের সমস্ত মানুষও কান্দে। এর মাঝে এক বিশাল ঘটনা ঘটল। আবু মিয়া বাজার থেকে আসার সময় নাকি শ্মশানঘাটের কাছটায় যে তেঁতুল গাছটা আছে সেখানে দেখলো এক বড় ভূত। ভূত মানে ভূতের অবয়ব, কি লম্বা দাঁত, তার দিকেই নাকি তেড়ে আসছিল। হাতের ভিতর যে মাছটা ঝোলানো ছিল
সেটা নাকি ওই ভূতের সামনে ছুঁড়ে মেরে রক্ষা পেল। এই গ্রাম সেই গ্রাম করে এই ঘটনা প্রায় 10 গ্রামে ছড়িয়ে পড়ল। কালামের বউ তো কালামরে একা একা ছাড়তেই চায় না। রাত্রে কালাম বাথরুমেও যেতে চাইলে তার বউ গিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকে। আবার তার বউ যখন বাথরুমে যায় তখন কালামরে বলে, তুমি আমার স্বামী, তোমার কিছু হইয়া গেলে আমি বাঁচমু কেমনে? তুমি শুইয়া থাকো, তোমার বাইরে যাওয়া লাগবো না। কালামের আবার কিছুটা ঘুমরোগ আছে, শুয়ে পড়লেই ঘুমিয়ে যায়। কালাম তো বউয়ের ভালোবাসা দেখে আল্লাহর কাছে বউয়ের ভালো চেয়ে দোয়া করে। অনেক পাহারা সত্ত্বেও আশেপাশে সব গ্রামের গরুকেই এইভাবে মরে যেতে হচ্ছে। গ্রামের বড় বৃদ্ধদের কেউ কেউ কলিযুগের কথাও স্মরণ করতে লাগলো। এদিকে একদিন কালাম মাঝরাত্রে বউকে বিছানায় না দেখে অবাক, ভাবলো হয়তো বাইরে গেছে। কিন্তু আধ ঘন্টারও বেশি সময় পার হয়ে যায়। যখন বউ ঘরে ফিরল না তখন কালাম চুপিসারে গিয়ে বাথরুমের দরজায় ধাক্কা দিল। দেখে কেউ নেই। কালামের মনে গভীর আশঙ্কা সৃষ্টি হলো, কিন্তু ভয়ে বেশিক্ষণ বাইরে না থেকে ঘরে চলে গেল। কিছুক্ষণের মাঝেই তার বউ ঘরে হাজির। কালাম জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলা? তখন তার বউ তাকে জড়িয়ে বলল, এই তো একটু বাথরুমে গিয়েছিলাম, পুরান আমাশয়টা খুব ভোগাচ্ছে আমাকে। কালামের মনের মাঝে সন্দেহ হইল। পরের রাত্রে সে সাথে মরিচ নিয়ে শুইল। একটু পরপর সে চোখের মাঝে মরিচ দেয় যাতে ঘুম এসে কাবু করতে না পারে। গভীর রাত্রে কালামের বউ বের হয়ে গেল। ঘন্টা 3 পর সে আবার ঘরে ফিরে আসলো। আশেপাশে 10 গ্রামের সব গরু শেষ, শুধু কালামদের গরুগুলোর এখনও কিছুই হয়নি। কালাম তার বউকে বলল, আমার বন্ধুর মা খুব অসুস্থ, আমি আজকে সন্ধ্যায় তাদের বাড়িতে যাব, কালকে চলে আসব। যাবার বেলা বউ বলল, আমার তোমার জন্য খুব খারাপ লাগবে, সাবধানে থেকো। রাত তখন গভীর রাত। কালামের বউ আস্তে আস্তে দরজাটা খুলে কালামদের গোয়াল ঘরে ঢুকলো। কিছুক্ষণের মাঝেই তার চেহারাটা একটা রাক্ষসী রূপ নিল। ইয়া বড় দাঁত, নখ, কি বিশ্রী চেহারা! কালাম দেখে ভয় পেয়ে গেল। তারপরও সে গোয়াল ঘরের উপরে যে মাচাটা আছে সেখানে চুপ করে বসে থাকলো। কালামের বউ একে একে সব গরুর ঘাড় ভেঙে রক্ত চুষে খেয়ে ফেলল। কিছুক্ষণ পর আবার আগের রূপে ঘরে চলে গেল। কালাম ওই জায়গা থেকে নেমে গ্রামের সবাইকে এই ভয়ঙ্কর ঘটনা খুলে বলল। গ্রামের সবাই তো অবাক, এখন কি করা যায় এই ভেবে সবাই অস্থির। এর মাঝে এক বৃদ্ধ বলল, বড় একটা কুয়া খুঁড়তে। তারপর সবাই বলবে যে দেশে অনেক অনেক বড় ঘূর্ণিঝড় হবে, সবাইকে এই কুয়ায় আশ্রয় নিতে হবে। তারপর কালামরাও ওই জায়গায় যাবে এবং কালাম তার বউকে ওই কুয়ায় ধাক্কা দিয়ে ফেলে দিবে। তারপর সবাই মিলে মাটি চাপা দিয়ে দিব। দুপুরবেলা পুরো গ্রামে ছড়িয়ে গেল বিরাট ঘূর্ণিঝড় হবে, সবাইকে এই কুয়ার কাছে আশ্রয় নিতে হবে। যারা আগে আসবে তারাই এই কুয়ায় আশ্রয় নিতে পারবে। এই কথা শুনে কালামের বউ তাড়াতাড়ি রেডি হয়ে গেল। কালাম বাসায় আসার সাথে সাথেই তার বউ তাকে সব খুলে বলল এবং তাড়াতাড়ি যেতে বলল। কালাম তার বউ নিয়ে সেই কুয়ার কাছে ছুটল। এইদিকে কালামের বউ ভাবলো তাকে সবার আগে ওই কুয়ায় আশ্রয় নিতে হবে, তাই সে সবার আগে ওই কুয়ায় লাফ দিল। গ্রামের সবাই মিলে তাড়াতাড়ি ওই কুয়া মাটি দিয়ে ভরে ফেলল। এখনও ওই শান্ত গ্রামে মাঝে মাঝেই মাটি কেঁপে ওঠে। গ্রামের সবার ধারণা ওই রাক্ষসীটাই মাটির নিচ থেকে ওঠার জন্য মাঝে মাঝে চেষ্টা করে বলে এভাবে মাটি কেঁপে ওঠে। এর পরের ঘটনা। সকাল থেকেই আমি মজিদ ভাই একটা বিশেষ উদ্দেশ্য খুঁজছি। লোকটির খুব মাছ ধরার নেশা। রাত দুপুরে এখানে সেখানে মাছ ধরতে যায়। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, ভাই আপনার ভয় করে না? সে 32 দাঁত বের করে বলল, ভূতের কথা বলছো? আমি তো ভূত চাবাইয়া খাই। কিছুটা দৃষ্টিকটু তার দাঁতের দিকে আমার নজর পড়ল। দেখলাম দাঁত থেকে রক্ত বের হচ্ছে। কথার মাঝখানে থুতুর সাথে কিছুটা রক্ত বের হয়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। আমারও আবার মাছ ধরার খুব শখ, তাই মজিদ ভাইয়ের সাথে আমার প্রচুর খাতির। আজকে তাকে আমার ভীষণ দরকার।
একটা জায়গায় তাকে নিয়ে যাব। সাহসী লোক খুব দরকার। আর সে ছাড়া যে আর কেউ ওই জায়গায় যাবে না, সেটা আমি নিশ্চিত। ভাবিকে মজিদ ভাইয়ের কথা জিজ্ঞেস করতেই বলল, মনে হয় ওই শ্মশান ঘাটে বড়শি দিয়ে মাছ ধরতে গেছে। কতবার না করলাম কে শোনে কার কথা, কত ঘটনা শুনি। দেখো সাবধান তুমি, আবার ওই পথে যেও না। তোমার ভাই বাড়িতে আসলে তোমার সাথে দেখা করার কথা বলবেন। আমি কিছু না বলে চলে আসলাম। চারদিকে কোনো জনমানব নেই। সূর্যটা ঠিক মাথার উপরে উঠে এসেছে। বিন্দু বিন্দু ঘাম জমা হয়ে গাল বেয়ে পড়ছে। নদীর পাড় ধরে হেঁটে চলেছি। আমাকে যেতে হবে সামনের শেওড়ার ঝোপ দিয়ে। শেওড়া গাছ খুব ঘন, ফলে সূর্যের আলো এর নিচে ঠিকমতো আসে না, যার ধরুন জায়গাটি সবসময় ঘুটঘুটে অন্ধকার এবং স্যাঁতসেঁতে থাকে। দূর থেকে কেমন জানি একটা ভৌতিক আবহ অনুভব করলাম। শেওড়ার ঝোপের নিচে আসার সাথে সাথেই শরীরে একটা ভাবসা গরম অনুভব করলাম। সাথে সাথেই শরীরে একটা ছমছম অনুভূতি। গভীর জঙ্গলের দিকে তাকালাম। বিদঘুটে অন্ধকার। অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। আমি হেঁটেই চলেছি আমার গন্তব্যে। সামনে যে বাঁশের ঝাড়টি দেখা যাচ্ছে দূর থেকে, সেটা বড় অদ্ভুত লাগছে। এই বাঁশঝাড়টি নিয়ে একটি কথা মনে পড়ে গেল। একদিন এক লোক এমনি এক দ্বিপ্রহরে ওই বাঁশঝাড়টির নিচ দিয়ে যাচ্ছিল বড়শি দিয়ে মাছ ধরার জন্য। যাওয়ার সময় দেখে একটি বাঁশ মাটিতে ভেঙে পড়ে আছে। ওই লোক মনে করলো এতটা না ঘুরে এই বাঁশের উপর দিয়েই চলে যাই। যেই ভাবনা সেই কাজ। বাঁশের কঞ্চি সরিয়ে যখন বাঁশের উপর দিয়ে পার হতে যাবে, ঠিক তখনই বাঁশটি তাকে সহ দাঁড়িয়ে পড়ল। তখন ওই লোকের সে কি চিৎকার! সেই সময় নদী দিয়ে যাচ্ছিল একটি নৌকা। তারা এসে তাকে গাছ থেকে নামানোর সাথে সাথেই লোকটি অজ্ঞান হয়ে গেল এবং লোকটি সারা শরীর নীল হয়ে গেল। সুস্থ হওয়ার পর যা বলল তা ছিল এরকম যে বাঁশের উপরে উঠে দেখে কিছু ছোট ছোট ছেলে মেয়ে তাকে দেখে নাচছে। তাদের বড় বড় দাঁত, আর দাঁত থেকে রক্ত পড়ছে, আর জিহ্বাটা ছিল খুব কালো। আল্লাহ তাকে নিজ হাতে বাঁচিয়ে দিয়েছে। জেলে পাড়ার নতুন বউ সেদিন এখানে একটি ভাঙ্গা বাঁশ দেখে গরুটি বাঁশে বেঁধে গেল এবং ভাবলো ঘাসও খেতে পারবে, আবার বাঁশের কচি পাতাও খেতে পারবে। কিন্তু যখন গরুটিকে বিকেলবেলা পানি ও ভাতের ফ্যান খাওয়াতে গেল, তখন গরুটিকে না দেখে এদিক সেদিক খুঁজতে লাগলো। হঠাৎ দুইটি বাঁশের বাতাসে ঘর্ষণের ফলে অদ্ভুত শব্দ শোনা গেল। কিছুটা মাংসের হাড় চাবিয়ে খাওয়ার মতো শব্দটি শুনে যখন উপরে তাকালো, তখনই সেই বউয়ের চিৎকার। তার চিৎকার শুনে যখন জেলেপাড়ার লোকেরা দৌড়াইয়া আসলো, ততক্ষণ এই মহিলাটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইল। কেউ কিছু না বুঝে যখন এদিক সেদিক তাকিয়ে ঘটনাটি বোঝার চেষ্টা করতে লাগলো, তখনই সেই বাঁশের বাতাসে অদ্ভুত শব্দটি ভেসে আসলো। সবাই উপরে তাকিয়ে চোখের পলকে একসাথে জড়ো হয়ে গেল। কারো মুখ দিয়ে এতটুকু শব্দ বের হলো না। শুধুমাত্র মহিলাটির অজ্ঞান দেহটি বয়ে নিয়ে তাড়াতাড়ি চলে আসলো। গ্রামের সবাই তাদের চিৎকার শুনে জেলে পাড়ার জড়ো হলো। সবার মুখে এক কথা, ঘটনা কি? বায়োজন জস্ট জেলে লাবাদাদু সবাইকে নিয়ে বাঁশঝাড়ের দিকে রওনা হলো। অতি উৎসাহী কয়েকজন আগে আগে দৌড়ে গেল, কিন্তু কিছুক্ষণ পরই অতি উৎসাহীরা পিছনে দৌড়াতে লাগলো আর বোবাদের মধ্যে চিৎকার করতে লাগলো। সবাই তো অবাক, কি হয়েছে? তারা কোনো কিছুই বলতেই পারল না। শেষে সবাই মিলে ওই জায়গায় গেল। উপরে তাকিয়ে দেখলো গরুটি একটি বাঁশে ঝুলে আছে। সারা শরীর থেকে খাবলা দিয়ে মাংস নিয়ে যাওয়ার দাগ স্পষ্ট। শেষে অতি উৎসাহী ও লবাদাদা কাছ থেকে যা শোনা গেল তা হলো এরকম। ওরাও দেখলো গরুটি গাছে ঝুলে আছে, কিন্তু সেই সাথে দেখলো 4-5টি ছোট ছোট বাচ্চা ওই গরুটির উপর ঝুলে আছে, আর তা হাতের বড় বড় নখ দিয়ে সেই গরুর মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কি বীভৎস সেই দৃশ্য! সেই থেকে এই পথে আর কেউ খুব একটা আসে না। নিতান্তই যদি কারো আসতে হয়, তবে সাথে সাহসী কাউকে নিয়েই আসে।
আমি চলছি আমার গন্তব্যে। আমি বাঁশঝাড়ের খুব কাছে চলে আসলাম। কিছুটা ভয় ভয় লাগছে। বাঁশঝাড়ের কাছে এসে আমার চক্ষু ছানা পড়া হয়ে গেল। আমি তো অবাক। এক মুহূর্তের জন্য থমকে গেলাম। আগের ঘটনাগুলো খুব মনে পড়ছে। একটা বাঁশ ভেঙে রাস্তার উপর পড়ে আছে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর সোজা বাঁশটিকে পাশ কাটিয়ে হাঁটা শুরু করলাম। বাতাসে বাঁশে বাঁশে ঘর্ষণের সেই বীভৎস শব্দটা শোনা যাচ্ছে। আমি উপরে তাকালাম না। বুঝতে পারছিলাম আমাকেও একইভাবে ভয় দেখানো হবে, তাই কোনোভাবেই উপরে তাকাবো না। কানে কানে তালা লেগে যাওয়ার অবস্থা। রাক্ষসের শিকার মিস হইয়া গেলে যে বীভৎস শব্দ করে, কিছুটা সেই রকম। আমি যত দূরে সরেছি ততটা শব্দের ক্ষিপ্ততা বেরিয়ে চলছে। সামনে নদীর একটা বাঁক দেখা যাচ্ছে। এই বাঁকাটার পরই শ্মশানঘাট। যদিও এটা অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, সেটাও একটা বিরাট ঘটনা। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পোড়া কাঠ, ছেঁড়া কাঁথা, কিছু চুল পড়ে আছে। দূরে একটা গাছে একটা বালিশ ঝুলছে। আমি বুদখেকু মসজিদকে খুঁজছি। ওই তো নদীর পাড়টাই একটু নিচে মাথা দেখা যাচ্ছে। আমি সামনে এগোলাম। দেখলাম লোকটা এক মনে হাতে বড়শি নিয়ে বসে আছে শিকারের আশায়। আমি ওনাকে চমকে দেওয়ার জন্য শব্দহীন আগাচ্ছি। একদম কাছে গিয়ে বললাম, মজিদ ভাই। কোনো সাড়া নাই। আমি আবার বললাম, বুদখেকু মজিদ ভাই। এবার উনি পিছনে তাকালেন এবং সাথে সাথে চিৎকার করছে আর বলছে, এই এই কে তুমি? আমি বললাম, মজিদ ভাই আমি। তুমি এখানে কেমনে আসলা? জানো না এখানে কেউ আসে না? রাস্তায় কোনো সমস্যা হয় নাই তো? ওনার চোখের দিকে তাকিয়ে দেখলাম রক্তের মতো লাল লাল, যেন কেউ চোখে একটি সূচ দিয়ে ছিদ্র করে দিয়ে গেছে আর সেই চোখ দিয়ে রক্ত ঝরছে। আমি ওনার পাশে বসলাম। মজিদ ভাই আমাকে জিজ্ঞেস করলো, কেন এসেছো? আমি বললাম, ভাই আপনার যেমন মাছ ধরার শখ, আমারও তেমন মাছ ধরার শখ। আমি আজকে সকালে একজনের কাছে শুনলাম জোকা বিলে প্রচুর মাছ পাওয়া যায়। সেখানটায় বিলের মাঝখানে নাকি রাত্রে মাছ উজানমুখী হয়, তখন নাকি কুচ দিয়ে মাছ ধরা সহজ হয়। কিন্তু সেখানে মাছ ধরতে গেলে প্রচুর সাহস লাগে। রাত্রে নাকি সেখানে মাছ খেকুরা মাছ খেতে আসে। কিন্তু মজিদ ভাই, আমি সেখানে মাছ ধরতে চাই। আপনি শুধু আমার সাথে যাবেন, তাইলেই চলবে। মজিদ ভাই স্বভাবসুলভ দাঁত বের করে একটা হাসি দিল। আমি ওনার মুখে থেকে মাছ খাওয়ার একটা কাঁচা গন্ধ পেলাম এবং ওনার দাঁত থেকে রক্ত পড়ার দৃশ্য স্পষ্ট। উনি ওয়াক থু করে পাশে থুতু ফেললেন। আমি সেই দিকে তাকাতেই বমির উপগ্রহ হলো। মজিদ ভাই আমার দিকে মুখ করে তাকালো, বলতে লাগলো, শোন মিয়া জোকা বিলে মাছ ধরাটা সহজ না, বুকের মাঝে পাটা লাগে। তুমি কি পারবা? আমি মাথা নাড়লাম। আর তুমি পারতেও পারো যখন এখানেই পর্যন্ত আইসা গেছো। মজিদ ভাই কথাটা বলি হাসি দিল। মুখ থেকে কাঁচা মাছের গন্ধে বমি আসার অবস্থা হয়ে গেল আমার। মজিদ ভাই আমাকে বলল, চলো পাড়ের আরও নিচে চলে যাই, সেইখানে কেউ আমাদের দেখবে না। আমি বললাম, না না ভাই, এখানেই তো এমনিতেই কেউ আসে না। কি মিয়া, ভয় পাইলা? মজিদ ভাই বলল। আবারও ওনার হাসি। এইবার দেখলাম হাসার সময় মুখ থেকে লালা পড়ছে এবং কাঁচা মাছের আষ্টে গন্ধটা আবারও পেলাম। আমি বললাম, না না ভাই, ভয় পাবো কেন? চলেন নিচে যাই। নিচে যাওয়ার জন্য আমি উঠে দাঁড়ালাম। এমন সময় বাঁশের ঘর্ষণে চিৎকার ভেসে আসলো। নাকে এসে পুরা কয়লার গন্ধ পেলাম। মজিদ ভাই হাসতেছে, মুখের দিকে তাকালাম। বিভৎস রক্ত বের হচ্ছে, মুখ থেকে কাঁচা মাছের গন্ধ বের হচ্ছে। আমি বললাম, ঠিক আছে চলেন। বাঁশের ঘর্ষণের বিকট চিৎকারে আবার থেমে গেলাম। ওইখান থেকে বেশি আসলো, ওই আমি বুদখেকু মজিদ, সরে যা। আমি চমকে উঠলাম। তাইলে আমি এতক্ষণ কার সাথে কথা বললাম? তাকাতে দেখি মজিদ ভাইয়ের মুখ থেকে কাঁচা মাছ, পচা মাছ, অর্ধেক হজম হওয়া মাছ বের হচ্ছে। উনি রক্তচক্ষু করে আমার দিকে তাকিয়ে থাকতেই নদীতে পড়ে গেলেন। আমি ঘুরে দৌড় লাগাবো এমন সময় দেখি সামনের দিকে মজিদ ভাই। আমাকে বলল, তোমাকে এখানে কে আসতে বলেছিল? আমি তোমার বাবির মুখ থেকে শুনেই
এইখানে দৌড়ে আসলাম। আজকে আমি মাছ ধরতে বের হয়ে এখানে না এসে বাজারে আড্ডা মারছিলাম। সব শুনে আমি থ হয়ে গেলাম। এটা আবার অন্য কোনো মসজিদ না তো? আমি কিছুই ভাবতে পারছিলাম না। একটু আগে যার সাথে কথা বললাম সে কে ছিল, এখন আমার সামনে যে আছে সেই বা কে? আমি আর ভাবতে না পেরে ওখানেই সেন্সলেস হয়ে পড়ে গেলাম। এরপর আমি নিজেকে আবিষ্কার করি আমার বাড়িতে আমার বিছানায় শুয়ে আছি। তখন গায়ে প্রচণ্ড জ্বর। এভাবে প্রায় এক সপ্তাহ আমার গায়ে জ্বর ছিল। এর মাঝে গ্রামের একজন মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনে আমাকে জারফুঁক করান। ওই ইমাম সাহেব আমাকে পানি পড়া এবং তেল পড়া দিয়ে যান এবং কিছু আমল শিখিয়ে যান। এরপর আস্তে আস্তে আমি সুস্থ হয়ে যাই। সেদিনের ঘটনা মনে পড়লে ভয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়।